আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে যে আমাদের যে অষ্টম সেশনটা আছে এখানে এটা আলোচনা করব এখানে। তো এখানে বলা আছে সাধারণভাবে কোনো কিছু কোনো কিছু করাকে কাজ বললেও বিজ্ঞানের কাজ শব্দটার ভিন্ন একটা অর্থ আছে। আসলে কাজ বলতে আমরা কি বুঝি এখানে? তো বিজ্ঞানে বলা আছে কাজ বলতে কোনো একটা বস্তু স্মরণ ঘটলেই তখনই কাজ ঘটবে এখানে। স্মরণ ছাড়া কখনো কাজ ঘটবে না। ধরুন আমি এখানে একটা বিষয় এক্সাম্পল দেই। ধরুন আপনি এমন করেন এখানে দাঁড়িয়ে আছেন এখানে একটা বস্তু রাখা আছে এখানে। তো এখানে আপনি বল প্রয়োগ করতেছেন কিন্তু বস্তুটা নড়তেছে না এখানে বা আপনার বাড়ির যে দেওয়ালটা আছে এই দেওয়ালের উপর আপনি বল প্রয়োগ করতেছেন মানে ঠেলতেছেন কিন্তু দেওয়ালটা সরতেছে না এখানে। তার মানে এখানে কোনো কাজ হয়নি এখানে। যদি এরকম হতো যে আমাদের দেওয়ালটা সরে যাচ্ছে এখানে, তখন আমাদের এখানে কি হতো? কাজ হতো এখানে। ওকে, মানে কাজ হওয়ার জন্য মাস্ট বি স্মরণ হতো, মানে বস্তুর অবস্থার পরিবর্তন হতে হবে এখানে। যেমন ধরো তুমি একটি বই পড়ছো, এটাকে সাধারণভাবে কাজ বলো, বিজ্ঞানের ভাষায় এটাকে কাজ বলা যাবে না এখানে। মানে বই পড়া, বসে থাকা, হ্যাঁ, এইসব মানে স্থির থাকা কোনো একটা কিছুকে কাজ বলবো না আমরা এখানে। তাহলে কাজ শব্দটার হচ্ছে সুনির্দিষ্ট একটা অর্থ আছে, একটু ভালোভাবে জেনে নেওয়া দরকার এখানে। অনুসন্ধানী পাঠ বই থেকে কাজ ও শক্তি অংশটি ভালো করে পড়ে নাও। আমরা অলরেডি কাজ ও শক্তি অধ্যায়টা ভিডিও করেছি এখানে, অবশ্যই দেখে নেবেন। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন বই পড়া কিংবা টিভি দেখাকে কাজ বলা যাবে না। তবে খাতায় যখন তুমি কলম বা পেন্সিল চালিয়ে লেখো তখন সত্যিকার অর্থে কাজ হয় এখানে। মানে যখন খাতায় লেখি এখানে, ধর আমি এখানে লিখতেছি কিছু একটা, তো লেখার ক্ষেত্রে কি হচ্ছে এখানে আমাদের কিন্তু এখানে এই যে আমাদের পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আমাদের স্থান পরিবর্তন করতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে? কাজ হচ্ছে এখানে। আচ্ছা, তুমি হাত দিয়ে বল প্রয়োগ করো বা তোমার বল প্রয়োগ করার ফলে কলম সরে যাচ্ছে, মানে কাজ হচ্ছে এখানে, মানে স্মরণ ঘটলে আমাদের কাজ ঘটবে এখানে। ওকে, আচ্ছা। কিংবা তুমি যখন ফুটবল খেলার সময় বলে লাথি মারো তখন কি বলটি স্মরণ হয়, এটাও একটা কি কাজ এখানে। কাজের পরিমাণ হিসাব করার জন্য আমাদের ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, আমরা এই সূত্রটা পড়ছি এখানে অলরেডি। তো আমরা এখানে কাজের পরিমাণ পড়ছি কি এখানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। ডাব্লিউ হচ্ছে আমাদের ওয়ার্ক বা কাজ, এফ হচ্ছে আমাদের ফোর্স বা বল এখানে, আর এস হচ্ছে আমাদের স্মরণ। ওকে, আচ্ছা। অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে কে বেশি কাজ করছে বা কে কম কাজ করছে তা নির্ভর করে বল এবং স্মরণের গুণফলের উপর। মানে বল এবং স্মরণ যার বেশি হবে, কাজের মানটাও তার কি হবে? বেশি হবে এখানে। অর্থাৎ মনে করুন দুইজন লোক, কেউ একজন বেশি দৌড়াচ্ছে, কেউ কম দৌড়াচ্ছে, তার মানে স্মরণ বেশি হচ্ছে তার এখানে। তো স্মরণ বেশি হচ্ছে মানে কি তার কাজের মানটা এখানে বেশি এখানে। আই থিঙ্ক বুঝতে পারছি বিষয়টা এখানে। কাজ কি সবই মান সমান করতে পারে বা সামর্থ্য সমান কিনা এটা আমাদের বলছে এখানে। কাজ করতে প্রয়োজন শক্তির এখানে। তুমি যে খেলার সময় হাত দিয়ে বল প্রয়োগ করেছো, তখন নিশ্চয়ই তোমার হাতটি নিজে নিজে বল প্রয়োগ করেনি। এই শক্তি কোথা থেকে এলো? এই শক্তি এসেছে তুমি সকালে যে নাস্তা করেছো বা যে খাবার, রাসায়নিক শক্তি যেটা আছে এখানে, সেটি কোষের মাইটোকন্ড্রিয়ায় তাপ শক্তিতে রূপান্তর করেছে এখানে। বিষয়টি ভালো করে জেনে নেওয়ার জন্য আমাদের এখানে শক্তির ক্রম রূপান্তর অংশটি পড়ে আমাদের নিতে বলছে এখানে। তো আমরা এখানে ওটা পড়ে নেবো এখানে। সপ্তম শ্রেণীর হরেক রকম খেলনায় মেলায় এখানে অভিজ্ঞতার কথা মনে আছে কি? আমাদের সপ্তম শ্রেণীতে এই বিষয়টা পড়ছিলাম এখানে, যেখানে তোমরা প্লাস্টিকের বোতলের দুই পাশে দুইটি কাঠি বেঁধে তার সঙ্গে রবার ব্যান্ড বা চামচ পেঁচিয়ে একটি খেলনা বানিয়েছিল এখানে। এটা কিন্তু আমরা দেখছিলাম এখানে। ওকে, যখন রবার ব্যান্ডটিকে পেঁচিয়ে তখন সেটা শক্তি হিসাবে সঞ্চিত ছিল এখানে, এবং আর যেই না বোতলটাকে পানি ছেড়ে দিয়েছিল তখন শক্তি তখন কি কাজে রূপান্তর হয়েছিল এবং চামচটি ঘুরে গিয়েছিল এখানে। তো আমরা এখানে যদি না পড়ে থেকে অবশ্যই সপ্তম শ্রেণীর বিষয়টা পড়ে নেবো এখানে। অনুসন্ধানী পাঠ বই থেকে বিভব শক্তি অংশটি পড়ে নেবো। আমরা অলরেডি বিভব শক্তি থেকে কি ভিডিও বানাইছি এখানে, তো দেখে নেবেন একটু ভিডিওগুলো। সেখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, তো বোঝার চেষ্টা করতে বলছে এখানে। তোমরা জেনেছো কোনো কিছুকে উপরে তোলা হলে তার মাঝে বিভব শক্তি জমা হয় এখানে। কতটুকু বিভব শক্তি জমা হয় তা বের করতে হবে এখানে। অনুসন্ধানী পাঠ থেকে আমাদের এই অংশটা আমাদের পড়ে নিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরুন একটা বস্তুকে আপনি উপর তুলতেছেন এখানে, তো মানে একটা ইটকে আপনি ছাদের উপর তুলতেছেন এখানে। তো ছাদের উপর তুলতে গেলে কি হয় এখানে, আমাদের এর মধ্যে একটা এই ইটটার একটা নির্দিষ্ট শক্তি এখানে ক্রিয়েট হয় এখানে, যেটা হচ্ছে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি বলা হয় এখানে। ওকে, তো এই বিভব শক্তি ডিপেন্ড করে কার উপর? উচ্চতার উপর। আপনি এই ইটটাকে যত উপরে ছাদে নিয়ে যাবেন, মানে একতলায় নিয়ে গেলে যে পরিমাণ শক্তি হবে, দুই তলায় নিয়ে গেলে তার থেকে বেশি পরিমাণ শক্তি হবে, এবং তিন তলায় নিয়ে গেলে তার থেকে বেশি শক্তি হবে এখানে। তার মানে উচ্চতা যত বাড়বে এখানে, আমাদের এখানে বিভব শক্তির মান তত বাড়বে এখানে, তত ইনক্রিজ হবে এখানে। ওকে, এই বিষয়টা আমাদের বলা আছে এখানে। চলো একটা পরীক্ষা করে দেখা যাক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কিনা। একটা স্পিড ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া একটা আমাদের বস্তু নিতে হবে এখানে, যে কোনো একটা বস্তু, যেমন ইটের টুকরো হতে পারে, পানির বোতল হতে পারে এখানে। এর ওজনটা বের করে নেবো এখানে বা ভর বের করবো এখানে। এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভব শক্তি হিসাব করবো এবং ছক কাগজ আমরা লিখবো এখানে। ওকে, যেখানে আমাদের জি এর মান দেওয়া আছে এখানে। তো আমরা এখানে এই যে এই গ্যাপগুলো পূরণ করবো এখানে। আমি এখানে ধরলাম যে বস্তুর ভর এখানে, বস্তুর ভর এম ইকুয়াল টু ধরলাম এখানে, মনে করুন 0.25 কেজি ধরলাম এখানে, এত কেজি ধরলাম এখানে।
একটা ইটের টুকরা নিলাম এখানে, এবং বস্তুর ওজন কত হবে এখানে, অতএব বস্তুর ওজন 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 হচ্ছে ডাব্লিউ ওয়েট। আচ্ছা, ডাব্লিউ তে ওয়ার্ক হয়, মানে কাজ হয়, আবার ওজন হয় এখানে। তো এখানে ওজন হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এখানে, আর ওয়ার্ক হলে কি এফ এস হবে এখানে। তো আমাদের এখানে আমরা এখানে যেহেতু পাচ্ছি জির মান 9.8 এখানে, তার মানে কত হচ্ছে 0.25 এর সাথে 9.8 আমাদের গুণ করতে হবে এখানে। তো 9.8 গুণ করলে কত হবে এখানে, দেখবেন এটা গুণ করে দেখবেন যে আপনার ওজনের এখন নিউটন, তার মানে কত হবে 2.45 নিউটন এখানে। ওকে, এখন আপনি এই বস্তুটাকে যখন 2 মিটার উচ্চতায় নিয়ে যাবেন এখানে, 2 মিটার উচ্চতায়, মানে এই যে বস্তুটাকে যখন 2 মিটার উচ্চতায় নিয়ে যাবেন, তখন আমাদের এখানে গতিশক্তি কত হবে, ইকুয়াল টু এমজিএইচ। তার মানে লেখা যাবে এখানে, আমরা জানি ইকুয়াল টু কি এমজিএইচ এখানে। তো এম হচ্ছে কত 0.25 ইন্টু জির মান হচ্ছে 9.8 এবং উচ্চতা হচ্ছে 2 এখানে। এই সবগুলো গুণ করে দেখবেন আপনাদের 4.9 জুল পাবেন এখানে। কত, কারণ শক্তিটা আমরা কিন্তু জুল জানি এখানে। ওকে, তার মানে এই 2 মিটার উচ্চতায় আমাদের কত হচ্ছে 4.9 জুল হচ্ছে এখানে। এখন আমি এই বস্তুটাকে কি হচ্ছে তার থেকে একটু বেশি উচ্চতায় নিয়ে যাচ্ছি, মনে করেন আমি এখানে এইচ এর মানটাকে দিলাম 4 মিটার দিলাম এখানে। তো এখানে কি হবে, এখানে আমাদের সেম সূত্র করবে এখানে, ইকুয়াল টু এম জি এইচ এখানে। এম কত 0.25 ইন্টু জি কত 9.8 এখানে, আর হচ্ছে উচ্চতা কত এখানে 4 মিটার এখানে। ওকে, আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের 9 পয়েন্ট কত হবে এখানে, 8 হবে, এত জুল হবে এখানে। ওকে, আবার এখানে আপনি এখানে এটাকে যে আরেকটু যে বাড়ান, যে ইনক্রিজ করেন এখানে, তার মানে উচ্চতাকে এই হাইটটাকে যদি আপনি 6 মিটার করে দেন এখানে, তাহলে আপনার দেখা যাচ্ছে এখানে ই ইজ ইকুয়াল টু কত এখানে এম জি এইচ। এম কত 0.25, জি হচ্ছে 9.8, আর এখানে এইচ হচ্ছে আমাদের 6 মিটার। তো এটাকে ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে 14.7 এত জুল এখানে আমাদের কাজ পাবো এখানে। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে বলছে যে বস্তুর ভর যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে ওজনের পরিবর্তন মানে ওজনের পরিবর্তন হবে এখানে কার সাথে, উচ্চতার সাথে। ফলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের কি বস্তুর বিভব শক্তি বৃদ্ধি পাবে এখানে। আই থিঙ্ক আমি এই বিষয়টা বোঝাতে পারছি এখানে, মানে আমাদের উচ্চতা বৃদ্ধি যত পাবে এখানে, বিভব শক্তির মানটা কি হবে তত আমাদের ইনক্রিজ হবে এখানে। ওকে, যদি আমাদের ভরের মানটা যদি কনস্ট্যান্ট রাখা হয় এখানে। তো এই হচ্ছে আমাদের এখানে নবম সেশন, অষ্টম সেশনে আর কি কাজ বাজছিল এখানে। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের যে নবম সেশনটা আছে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।